আসসালামু আলাইকুম। আলিম 26 কোরআন সাবজেক্টের মতোই আরবিক ফার্স্ট পার্ট পরীক্ষায় আমাদের সাজেশন থেকে আলহামদুলিল্লাহ 100% কমন এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। এবং আপনাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে বাংলা ফার্স্ট পার্ট, বাংলা প্রথম পত্র। এইটা যে কতটা ডিফিকাল্ট আপনি হয়তো ইউটিলাইজ করেননি। বাংলা ফার্স্ট পার্ট নিয়ে আমি আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কয়েকটা পয়েন্টে। এই কথাগুলো প্রত্যেকটা লাইন আপনারা অবজার্ভ করবেন এবং সেই অনুপাতে আপনারা কাজ করবেন। ইনশাল্লাহ বাংলা ফার্স্ট পার্ট, বাংলা সেকেন্ড পার্টও আমরা সর্বোচ্চ নাম্বার গেইন করব। ঠিক আছে, আমরা সাজেশন দেওয়ার আগে, আমি অবশ্যই সাজেশন দিব, সাজেশন দেওয়ার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, কোনো টিচারের পক্ষেই হলফ করে বলা সম্ভব না যে বাংলা ফার্স্ট পার্টে এই এমসিকিউগুলো আসবে, এই এসকিউগুলো আসবে, এই সিকিউগুলো আসবে। কোনো টিচার এই কথা হলফ করে বলতে পারে না। যদি কখনো কোনো টিচার বলে, বুঝবেন সে অবশ্যই কোনো অসৎ উপায় অবলম্বন করেছে বা আপনাকে সে খাদে ফেলতে চায়। এছাড়া কোনো টিচারের পক্ষে বাংলা ফার্স্ট পার্ট পরীক্ষা বা কোনো সৃজনশীল সাবজেক্টে তাকে হলফ করে সৃজনশীলের প্রশ্ন এবং এমসিকিউ কখনো বলা সম্ভব না তার পক্ষে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলা ফার্স্ট পার্টে আমাদের করণীয় কি, বা আমরা পরীক্ষার জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করব। এইখানে আপনাদেরকে আমি তিনটা স্টেপের নাম বলবো, তিনটা স্টেপ বলবো, এই তিনটা স্টেপ ফলো করবেন। প্রথমত, যেই গদ্য এবং পদ্যগুলো আমাদের সিলেবাসভুক্ত আছে, এই গদ্য পদ্যের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে ভ্যালুয়েবল এবং যেগুলো পরীক্ষা আসার মতো সেরকম কিছু গদ্য পদ্য আমাকে আগে পিক করতে হবে, সেগুলো আলাদা করতে হবে। করার পরে প্রত্যেকটা গদ্য এবং পদ্যকে আমি তিনটা স্টেপে ভাগ করব, তিনটা স্লাইডে ভাগ করে আমি সেটাকে প্রস্তুতির দিকে নিয়ে যাব। প্রথমত, প্রথম ধাপে আমি যেটা করব, যেই গদ্য বা যেই পদ্যটা আমি প্রথম নিচ্ছি, সেই পদ্য বা গদ্যের আগে লেখক পরিচিতি যিনি লিখেছেন বা কবি পরিচিতি যিনি লিখেছেন তার সম্পর্কে আমি পড়ব। অনেক সময় কি হয়, লেখক পরিচিতি বা কবি পরিচিতি থেকে এমসিকিউ বা সৃজনশীলের খ নম্বর কোশ্চেন আসে। খ নম্বর আসে না, রেয়ার, কিন্তু ক নম্বর এবং এমসিকিউতে অনেক বেশি পসিবিলিটি রয়েছে লেখক পরিচিতি থেকে কোশ্চেন করার। তো লেখক পরিচিতি কি পড়বেন? লেখক যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে লেখকের জন্মসাল, মৃত্যুসাল, তার সাহিত্যকর্ম, তার শিক্ষা জীবন, বা যদি সে কোনো পদক পেয়ে থাকে এগুলো, তার বিখ্যাত সাহিত্যকর্ম, এগুলো পড়তে হবে যদি লেখক খুব বেশি গুরুত্বপূর্ণ হয়। আর লেখক যদি খুব বেশি ভ্যালুয়েবল না হয় তাহলে তার জন্ম, মৃত্যু এবং তার অঞ্চল এতটুকু জানলেই হচ্ছে। তাহলে প্রথম ধাপে আমরা যেটা করব, যে কোনো কবিতা বা যে কোনো গদ্যের জন্য প্রথমে আমরা ফার্স্ট স্টেপে লেখক পরিচিতি পড়বো বা কবি পরিচিতি পড়বো। সেকেন্ড স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে মূল ভাব, কবিতা বা গদ্যের মূল ভাব, মূল স্ট্রাকচার, মূল বিষয়টা কি, লেখক এখানে কি বোঝাতে চেয়েছেন সেটা আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। পরবর্তী ধাপে যে আমরা গল্প বা কবিতাটা পড়বো, যদি গল্প হয়ে থাকে, গদ্য হয়ে থাকে, তার রিডিং পড়ার কোনো বিকল্প নেই। প্রথমবার এমনভাবে রিডিং করতে হবে যে আমি রিডিং নতুন শিখতেছি, আমি রিডিং পড়তে পারি না এমনটা মনে হবে। প্রতিটা শব্দের সাথে পরিচিত হতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে এই লাইনে আসলে লেখক কি বোঝানোর ট্রাই করেছেন, কে কোন কথাটা বলছে, কোন অ্যাঙ্গেল থেকে আসলে কি বলা হচ্ছে, এগুলো ইউটিলাইজ করে করে পড়তে হবে। ঠিক আছে, এবং একবার দুইবার পড়ার পরে আপনি তৃতীয়বার বা দ্বিতীয়বার যখন পড়তে বসবেন ওই গল্প বা কবিতা, তখন আপনি হাইলাইট পেন নিয়ে বসবেন। হাইলাইট পেন নিয়ে যখন বসবেন তখন গুরুত্বপূর্ণ লাইনগুলো, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনি হাইলাইট করবেন। এই সময়টা কিন্তু এখন নেই, এই সময়টা আপনার করা উচিত ছিল। যারা করেছেন ভালো, যারা করেননি তারা এখন খুব স্পিডে যা করা যায় সেটাই করেন। যারা করেছেন আলহামদুলিল্লাহ, এরকম হাইলাইট করে করে কবিতাগুলো শেষ করেছেন, গদ্যগুলো শেষ করেছেন, তারাই সবচাইতে এফেক্টিভ কাজ করেছেন। যারা করতে পারেননি তারা এখন স্পিডে যতটুকু প্রস্তুতি নেওয়া যায় সেদিকে আগান, তাহলে একটা গদ্য বা একটা পদ্যকে এই তিনটা স্টেপে আমরা পড়তে পারি। আরেকটা ভালো দিক হচ্ছে এই যে বেশিরভাগ যে আমাদের ইন্টার সেকেন্ড ইয়ার বা হচ্ছে আলিমের যে গল্পগুলো, যেগুলো উপন্যাস বা গল্প আকারে যেগুলো আছে, সেগুলো বেশিরভাগই নাটক সিনেমা পাওয়া যায়। অনেক সময় কি হয়, আমরা যেটা মুখস্থ করি, যেটা পড়তে বসি, যেটা পড়ি, সেটা আমাদের খুব বেশি স্থায়ী হয় না, মনে থাকে না, বুঝতে পারি না। কিন্তু যখন আমরা দেখি, নাটক আকারে দেখি, সেটা কিন্তু আমাদের মাথায় ক্যাচ করে বা খুব দ্রুতই সেভ হয়। সুতরাং বেশিরভাগ গল্প, যেমন মাসি পিসি রয়েছে, অপরিচিতা রয়েছে, বিলাসী রয়েছে, নেকলেস রয়েছে, বেশিরভাগগুলাই সিনেমা আছে, নাটক আছে। চাইলে নাটক দেখেও খুব দ্রুতই এগুলো ক্যাপচার করা যায়, খুব দ্রুতই অনুধাবন করা যায়। এখন আসলে বাংলা নিয়ে বলতে গেলে কম্প্যাক্ট আকারে অনেক কথা চলে আসবে, কিন্তু সেই সময়টা আপনাদের কাছে নাই। আমরা সাজেশনে চলে যাব। সাজেশনে যাওয়ার আগে দুইটা কথা বলছিলাম, তার মধ্যে প্রথম কথা অলরেডি শেষ, যে আমরা আসলে কোনো সাজেশন ফলো করে বাংলা ফার্স্ট পার্টে কমন পাবো না, বিশেষ করে এমসিকিউতে। অলরেডি এইচএসসির পরীক্ষা আপনারা দেখেছেন এমসিকিউ কিন্তু খুব স্ট্যান্ডার্ড মার্কের হয়েছে। ঠিক আছে, খুব কঠিন হয়েছে বা খুব সহজ হয়েছে না, মিডিল বরাবর হয়েছে। যারা সারা জীবন পড়েনি, যারা একটা কম্প্যাক্ট প্রস্তুতি নেয়নি, তারা কিন্তু এখানে ধরা খেয়েছে। সুতরাং আপনাকে অবশ্যই প্রতিটা গল্প খুব ভালো করে ইউটিলাইজ করে করে পড়তে হবে। এবং আমরা বলেছিলাম কোনো সাজেশন ফলো না করে বোর্ড বইয়ে ফোকাস করতে হবে। আমার প্রথম কথা হচ্ছে, কোনো সাজেশন ফলো না করে, কোনো রকম সৃজনশীল সিকিউটিকিউ, কোনো কম্প্যাক্ট বই, কোনো সাজেশন গাইড এগুলো ফলো না করে সরাসরি মূল বইতে ফোকাস করতে হবে, মূল কবিতায়, মূল গল্পে ফোকাস করতে হবে। এবং এই গল্পটাকে তিনটা স্টেপে বা তিনটে ধাপে আমাদেরকে শেষ করতে হবে: লেখক পরিচিতি, মূল ভাব এবং মূল গল্প বা মূল কবিতা। ঠিক আছে, এইবার আসেন পরবর্তী কাজ হচ্ছে আমার বিগত বছরের কোশ্চেন সলভ করতে হবে। বিগত বছরে এসছে যশোর বোর্ডে, কুমিল্লা বোর্ডে, রাজশাহী বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, মাদ্রাসা বোর্ডে, বিশেষ করে কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, যশোর, এই বোর্ডগুলো এবং মাদ্রাসা বোর্ড এগুলো বেশি ভ্যালুয়েবল, এগুলো দেখতে পারেন বিগত বছরে। তবে আগে মূল গল্প বা কবিতা নিজে ইউটিলাইজ করবেন, নিজে বুঝবেন, অনুধাবন করবেন, এরপরে প্র্যাকটিসের জন্য বোর্ড কোশ্চেন দেখবেন, 2 নম্বর ধাপ। আর 3 নম্বর ধাপে যে বেশি বেশি পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। এমসিকিউর ক্ষেত্রে এমসিকিউ আপনার কাছে মডেল থাকবে, কয়েকটা মডেল থাকবে, 10টা 15টা 20টা মডেল থাকবে, সেই মডেল পরীক্ষা দিবেন, নিজে আনসার মার্ক করবেন, নিজে আনসার দেখবেন কোনটা আপনার ভুল, কোনটা সঠিক। যখন নিজেই এটাকে ক্রস ম্যাচিং করবেন, তখন যেইগুলো ভুল হয়েছে সেগুলো আপনার ভিতরে একদম গেঁথে যাবে। ঠিক আছে, এই 3টা স্টেপ এখন ফলো করতে পারেন। এখন জানি না কে কতটুকু নিতে পারবেন, আমরা শুরু করছি সাজেশন। এই 3টা স্টেপ করবেন। আর মনে রাখবেন, আজকের যে পরীক্ষা আমাদের বাংলা প্রথম পত্র, এই পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো টিচার বা নির্দিষ্ট কোনো বই, নির্দিষ্ট কোনো কোম্পানি, নির্দিষ্ট কোনো সাজেশন কোনোভাবেই কাজ করবে না।
এখন বলতে পারেন ভাই তাহলে আপনি কেন সাজেশন দিচ্ছেন? আমি সাজেশন দিচ্ছি না, আমি দিচ্ছি কোন কোন গল্পটা আসবে। আমি আগেই বলেছি কোন এমসিকিউটা আসবে, কোন এসকিউটা আসবে, কোন সিকিউটা আসবে, কোনো টিচারের পক্ষেই বলা সম্ভব না, কিন্তু আমি আপনাকে বলতে পারি যে কোন কোন গল্পটা, কোন কোন গদ্যটা, কোন কোন কবিতাটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি সেটাই আপনাদেরকে বলার জন্য আজকের ভিডিওটা চালু করেছি। আসেন প্রথমে আসি আমরা গদ্য অংশ। প্রথমে আসি গদ্য অংশ। গদ্য অংশ দেখেন আমি এখানে বেশিরভাগ গদ্যগুলো নিয়েছি যেগুলো আপনাদের সিলেবাসভুক্ত গদ্য অংশ। এর মধ্যে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অপরিচিতা। প্রত্যেক বছর মাঝে মধ্যে দুই একবার গ্যাপ হয়েছে, মাঝে মধ্যে দুই একবার মিস্টেক হয়েছে, তাছাড়া প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন, একটা সিকিউ এখান থেকে আসেই। সুতরাং অপরিচিত আপনি অবশ্যই অবশ্যই ভালো করে পড়বেন, এবং গল্পটাও খুব সহজ এবং খুবই রোমাঞ্চকর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর এমনিতে অনেক ভালো লিখেন, তার এই গল্পটা খুবই সুন্দর এবং খুবই রোমাঞ্চকর এবং খুবই অর্থবহ। সুতরাং এই গল্পটা খুব ভালো করে পড়বেন, আশা করছি আগে থেকে পড়া আছে 100% ইনশাল্লাহ। এই গল্প থেকে একটা সিকিউ এই গল্প থেকে আপনি পাচ্ছেন। ঠিক আছে, পাশাপাশি আপনি দেখবেন অর্ধাঙ্গী, এইটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে একটা সিকিউ আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এরপরে বিলাসী এবং অপরিচিত কাছাকাছি জিনিস। ঠিক আছে, বিলাসী যদি আগে পড়ে থাকেন তাহলে আরেকবার রিভিশন দিবেন, যদি আগে পড়ে না থাকেন তাহলে রিভিশন টানার দরকার নেই। ঠিক আছে, যারা আগে পড়েছেন তারা রিভিশন দিবেন, যারা আগে পড়েননি আপাতত স্কিপ করতে পারেন। মাসে বেশি গল্প আকারে পড়বেন, সিনেমা আছে, নাটক আছে, নাটক দেখবেন। ঠিক আছে, আগে বই থেকে পড়ে নেবেন, তারপরে সিনেমা নাটক আছে সেটা দেখবেন। এবার আসেন নেকলেস এবং রেইনকোট, দুইটাই বড় বড় গল্প। এইটা সুন্দর অনেক, আর এটা খুব বেশি মানে হ্যাজিটেসপূর্ণ আর কি, অনেক গটবাধা অনেক কিছু আছে। তো আপনারা চাইলে এইটা স্কিপ করতে পারেন যারা আগে পড়েননি। যারা আগে পড়েছেন তারা রিভিশন দিবেন, যারা আগে পড়ছেন তারা রিভিশন দিবেন, যারা আগে পড়েননি তারা স্কিপ করবেন, তারা নেকলেসটা পড়বেন। এবার আসেন জীবন এবং বৃক্ষ, এটা প্রবন্ধ ক্যাটাগরির, এখান থেকে কোশ্চেন আসতে পারে। নিচে দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। আমি কিন্তু আরও গল্প ছিল, আমি সবগুলো কিন্তু এখানে অ্যাটাচ করিনি, আমি যেগুলো নিয়েছি এগুলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মধ্যে কিছু কিছু বাদ দিয়ে দিচ্ছি, যেমন যারা বিলাসী আগে পড়েননি এখন পড়া দরকার নেই, তো বিলাসী কিন্তু আসার মতো। মাসে বেশি আপনারা নাটক দেখবেন বা গল্প আকারে পড়বেন। অর্ধাঙ্গী খুবই গুরুত্বপূর্ণ, অপরিচিত কোনো কথা নেই, আসবেই কোশ্চেন। জীবন বৃক্ষ এবং বাংলার নব্য লেখিকাদের প্রতি নিবেদন, এই ছিল আমাদের কিন্তু গদ্য অংশ। যেগুলো আমি বললাম সেগুলো আপনাকে অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ বাংলা পরীক্ষা এতটা সহজ হবে না। বাংলা পরীক্ষা সবসময় একটু ডিফারেন্ট হয়, সেটা আপনারাও জানেন। এসএসসি লেভেলে দিয়ে এসেছেন বা এবারে যে ইন্টারমিডিয়েট যে পরীক্ষা হয়েছে সেটাও আপনারা দেখেছেন কোশ্চেন। আসেন এবার পদ্য অংশ। আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ লেখক আছে, কিছু গুরুত্বপূর্ণ লেখক আছে যাদের থেকে কোশ্চেন আসেই। সেটা আপনি যদি ক্লাস 3-4 থেকে দেখেন তাহলে আপনি জিনিসটা মিলাতে পারবেন। আপনি ক্লাস 3-4 থেকে পড়ে এসেছি, দেখেন তো এমন কোনো ক্লাস ছিল কিনা যে ক্লাসে রবীন্দ্রনাথের মানে কোনো কবিতা বা কোনো লেখা ছিল না, নজরুলের, তারপর রোকেয়া সাখাওয়াতের, জীবনানন্দ দাশ, তারপরে সুকান্ত ভট্টাচার্য, বিশেষ করে রবীন্দ্রনাথ এবং নজরুল ছাড়া কোনো বই ছিল না। এখন আমি আপনাদেরকে কয়েকটা লেখকের নাম বলি, এই লেখকদের যে কবিতাগুলো আছে বা সাহিত্যগুলো আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সে যেটাই লিখুক। আসেন 1 নম্বরে একদম টপে আছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বরে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। 3 নম্বরে সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ, সুফিয়া কামাল, রোকেয়া সাখাওয়াত হোসেন, এরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে মাইকেল মধুসূদন দত্ত, এরা হচ্ছে গুরুত্বপূর্ণ কবি। এদের সাহিত্যকর্ম থাকলে আপনাকে অবশ্যই সেটা খুব ভালো করে পড়তে হবে। আসেন গদ্য অংশ, পদ্য অংশ। পদ্য অংশ আমাদের শুরুতেই রয়েছে বিদ্রোহী। বিদ্রোহী থেকে 100% প্রশ্ন আসবে, এটা আপনি ফিক্স থাকেন ইনশাআল্লাহ। সোনাতরী থেকেও দিতে পারে রবীন্দ্রনাথের সোনাতরী, তবে 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের, এইটাও 100% বলছি আমি, এইটাও আমি 100% বলছি। এখান থেকে একটা সিকিউ টানবে, তাহারও মনে পড়ে এখান থেকে একটা সৃজনশীল আসতে পারে। ঠিক আছে, এরপরে ফেব্রুয়ারি 1969, এইটাও আপনি দেখে যেতে পারেন। তার মানে এখানে যে কটা আছে সবগুলাই দেখবেন, তার মধ্যে বেশি ফোকাস দিবেন হচ্ছে বিদ্রোহী, বেশি ফোকাস দিবেন বিদ্রোহী, 18 বছর বয়স, তাহারই পরে মনে, এবং ফেব্রুয়ারি 1969, এগুলা বেশি ফোকাস দিবেন। আর বাকিগুলো কম্প্যাক্ট আকারে না দেখতে পারলেও জাস্ট সিম্পলিফাই করে চলে যাবেন। ঠিক আছে, যদি গঠনগত পরিবর্তন না করে পড়াশোনা করেন, যদি গটবাধা পড়াশোনা করেন, তাহলে বাংলায় ভালো করতে পারবেন না। আর বাংলা একটা সাবজেক্ট যদি খারাপ করে আসেন তাহলে ওভারঅল আপনার রেজাল্ট কিন্তু খারাপ আসবে। সুতরাং চেষ্টা করবেন বাংলাতে একটা ইউটিলাইজপূর্ণ বা অবজারভেশন নিয়ে একটা প্রস্তুতি নেওয়ার জন্য এবং সেটা খাতার মধ্যে রিপ্রেজেন্ট করার জন্য। অবশ্যই সিকিউ অংশ সহজ আসবে, সেখানে ভালো পারবেন। এমসিকিউতে যে ধরা খেতে না হয়, এই জন্য এমসিকিউর জন্য গল্পগুলো, কবিতাগুলো খুব ভালো করে পড়া উচিত, বুঝে পড়া উচিত। আমি জানি না আপনাদের কেমন হবে পরীক্ষার প্রশ্ন, তবে আশা করছি খুব বেশি কঠিন না করবে, না খুব বেশি সহজ করবে, মিডিয়াম রেঞ্জে কোশ্চেন থাকবে। আর মিডিয়াম রেঞ্জ থাকলে আপনাকে অবশ্যই এমসিকিউতে 25+ পাওয়া উচিত বা 20-22 প্লাস করা উচিত। আর এদিকে তো আছেই, যদি আপনি এমসিকিউতে 20-22 কমপক্ষে প্লাস করতে না পারেন, মানে 20-22 ক্রস করতে না পারেন, তাহলে কিন্তু বাংলা ফার্স্ট পার্টে আপনার ওভারঅল A+ আসবে না। আপনাকে অবশ্যই এমসিকিউতে ভালো করতে হবে, আর সিকিউতে গোছায় লিখবেন ইনশাল্লাহ। সবার জন্য দোয়া থাকলো, সবার কাছে একটা অনুরোধ থাকলো, বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, এবং পরবর্তী যে ব্যাচ আছে মানে আলিম 27, আলিম 28, তাদেরকে একটু বলবেন আমাদের কথা। আমরা অনলাইনে নতুন এসেছি, নতুন আসলেও ইনশাল্লাহ আমরা অনেক ভালো পড়াচ্ছি, অনেক ভালো পড়াবো সামনে ইনশাল্লাহ। যদি আপনারা আমাদের থেকে একটুখানি মানে পান, সহযোগিতা পান বা একটু এফোর্ট পান, তাহলে আপনাদের একটা দায়িত্ব হচ্ছে আমাদের একটু প্রচার করা, আমাদের নেটওয়ার্কিং করা। আমাদের তো আলাদা করে নেটওয়ার্ক নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ মাদ্রাসা সেকশনে মানে আলিম এবং দাখিল সেকশনে সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম তৈরি করবো আমি, SF ম্যাথর, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়। সবার দোয়া কামনা করি, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা ভালো হোক, বাংলার ভয় সবাই জয় করুক, এই আশা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।